नमस्कार दर्शक बंधुरा आपनादेर सकलके पकेट स्कुलेर पक्ष थेके जानाई इंग्रेजी 2025 नतून बछरेर शुभेच्छा एवं आन्तरिक अभिनंदन। जे बछरटा चले गेल अर्थात 2024 साले आमरा जे सकल विशिष्ट गुणीजनके चिरतरेर जन्य हारालाम तादेर मध्ये अन्यतम विशिष्ट अर्थनीतिविद राजनीतिविद भारतवर्षेर प्राक्तन प्रधानमंत्री प्रयात मनमोहन सिंह। बंधुरा पृथिवीते जन्म एवं समयोचित मृत्यु एकटी स्वाभाविक घटना हलेও কিছু কিছু বিচ্ছেদ বোধহয় আমাদের অন্তরের অবদমিত বিবেককে জাগ্রত করে দিয়ে যায়। দীর্ঘ একটা সময় দেশের অর্থনীতি এবং রাজনীতিতে সফলভাবে কাটিয়ে দেওয়ার পরও মনমোহন সিংজি হয়তো ভারতবর্ষের একজন যথার্থ রাজনীতিবিদ হয়ে উঠতে পারলেন না। খাদের কিনারা থেকে দেশের মুমূর্ষু অর্থনীতিকে টেনে তুলে চাঙ্গা করে দেওয়ার পরেও এই উপমহাদেশের রাজনীতিতে কেমন যেন নিষ্প্রভ কোণঠাসা হয়ে জীবনের শেষ সময়গুলো কাটিয়ে দিলেন। কিন্তু কেন? আসুন ঠিক সেই বিষয়ই আলোচনা করা যাক আজকের ভিডিওতে। ফেলে আসা ইতিহাসের চর্চায় আমাদের এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে। দেশ এবং দেশের জনজাতির জন্য সর্বস্ব অর্পণ করার পরেও একটা সময় আমাদের এই পোড়া দেশে চরম অবহেলিত হতে হয়েছিল দেশনায়ক সুভাষচন্দ্র বসুকেও। এই দেশকে রক্ষার জন্য তাকে একটা সময় গোপনে দেশ ত্যাগ করতে হয়েছিল। আজ আলোচনা করব দেশীয় রাজনীতিতে একসময় মৌনমোহন, দেশের দুর্বলতম প্রধানমন্ত্রী এবং পুতুল নাচের কাঠের পুতুল ইত্যাদি নামে অভিহিত একজন নম্র, ভদ্র, মৃদুভাষী অথচ পণ্ডিত ব্যক্তিত্ব ডক্টর মনমোহন সিংজিকে নিয়ে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে না ক্ষুদ্রই বা বলি কেন, বরং রাজনীতির চরম স্বার্থে একদিন ভারতীয় রাজনীতির ময়দানে ঠাট্টা ও অবহেলার মানুষটির যখন আজ মহাপ্রয়াণ হলো, তখন সেই উপমহাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তার সম্পর্কে বিভিন্ন ধরনের গুণগান করছেন। বর্তমান রাজনীতির হয়তো এটাই চরিত্র, না হলে কেনই বা সেদিন ডক্টর মনমোহন সিংয়ের দিকে ছুটে এসেছিল বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য, ঠাট্টা তামাশা। সহনশীল ডক্টর মনমোহন সিং তার বিরুদ্ধে আসা সমস্ত বিরূপ মন্তব্য, ঠাট্টা তামাশা হাসি মুখে সহ্য করেছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস রেখেছিলেন ভারতের গণতন্ত্রের উপর, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর। বিশ্বাস ছিল যে ইতিহাস একদিন নিশ্চয়ই তার উপর সদয় হবে। ডক্টর মনমোহন সিং 1932 সালে 26 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাবের গাহ অঞ্চলে, যা বর্তমানে পাকিস্তান অধিকৃত পাঞ্জাবের চৌকোয়াল জেলায় অবস্থিত। বাবা ছিলেন গুরুমুখ সিং এবং মা অমৃত কৌর। শৈশবেই মা মারা যাওয়ার পর থেকে ঠাকুমার কাছেই মানুষ হন মনমোহন সিংজি। 1947 সালে ভারত ভাগের সময় ভারত অন্তর্ভুক্ত পাঞ্জাবের অমৃতসরে চলে আসে তার পরিবার। চণ্ডীগড়ে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পান। পরবর্তীকালে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিফিল করেন অর্থনীতির মেধাবী ছাত্র ডক্টর মনমোহন সিং। অর্থনীতিতে এই অগাধ পাণ্ডিত্য নিয়ে তাকে যখন যেমন দায়িত্ব দেওয়া হয়েছে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি তা পালন করেছেন। অর্থশাস্ত্রে তার অগাধ জ্ঞান এবং অভিজ্ঞতাকে তিনি সম্পূর্ণরূপে দেশ সেবার কাজে ব্যবহার করেছিলেন। অত্যন্ত সৎ এবং নির্লোভ ব্যক্তি চরিত্র নিয়ে দেশের উন্নয়নের কাণ্ডারি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কখনো অধ্যাপনার কাজে, কখনো রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য এবং উন্নয়ন বিভাগে, কখনো প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানের পদে, কখনো সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্বে, আবার কখনো জেনিভার একটি থিঙ্ক ট্যাঙ্কের অর্থনীতিবিদ হিসাবে পারদর্শিতার সাথে কাজ করেছেন। 1982 সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর হিসাবে নিযুক্ত হন। তখন ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। এরপর 1985 সাল থেকে 1987 সাল পর্যন্ত ভারতীয় যোজনা আয়োগের সহসভাপতি ছিলেন। একজন সফল আমলা হিসেবে দায়িত্ব পালন করবার পর ডক্টর মনমোহন সিংকে জাতীয় কংগ্রেস 1991 সালে রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত করেন। এভাবেই ডক্টর মনমোহন সিংয়ের রাজনীতিতে প্রবেশ। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও ডক্টর সিংকে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। তৎকালীন ভারতীয় অর্থনীতি একটি চরম সংকটের মুখে দাঁড়িয়েছিল। ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বেই ভারতবর্ষের বাজারকে বিশ্বের কাছে উন্মুক্ত করা হয়। লাইসেন্স প্রথার অবলুপ্তি ঘটিয়ে বিশ্ব পুঁজিকে ভারতীয় বাজারে লগ্নির জন্য আহ্বান জানানো হয়। ধুঁকতে থাকা সরকারি ক্ষেত্রগুলিকে চাঙ্গা করবার জন্য ব্যক্তি মালিকানাকে আহ্বান করা হয়েছিল। সেই সময়কার ভারতের অর্থনীতির এই নতুন ধারা পরবর্তীতে ভারতবর্ষকে একটি মজবুত আর্থিক অবস্থা এনে দেয়। ভারতবর্ষের আর্থিক বৃদ্ধির গড় বছরে 3% থেকে 8-9% পৌঁছে দেয়।
ভারতীয় অর্থনীতির এই সংস্কারের পরে 2001 এবং 2007 সালে রাজ্যসভা থেকে মনোনীত হলেও 1998 সালে দিল্লি লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হন। নিজেকে খুব বেশি প্রকাশ করতে চাইতেন না তিনি, তাই হয়তো তিনি জননেতা হতে পারেননি কোনো বড় রাজনীতিবিদ। তিনি থেকে গেলেন পর্দার পিছনের একজন অদৃশ্য কারিগরের মতো, যার কৃতিত্বে ভারতবর্ষের আর্থিক বুনিয়াদ অনেকটা মজবুত হয়েছিল। পরবর্তী সময় 2004 সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলে সভানেত্রী সোনিয়া গান্ধীর দ্বারা ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসাবে ঘোষিত হন। 22শে মে 2004 সালে প্রথমবার একজন শিখ ধর্মের মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসাবে তিনি দেশের অর্থনৈতিক সংকট মোচন, দরিদ্র চাষিদের ঋণ মকুব, শিল্পমুখী অর্থনীতি, সামাজিক সুরক্ষা এবং কর ব্যবস্থার দিকে গুরুত্ব আরোপ করেন। অনিবার্য ফলস্বরূপ ভারতবর্ষ একটি নিশ্চিত আর্থিক বৃদ্ধির দিকে এগিয়ে যায়। এছাড়া গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের জন্য রোজগারের ব্যবস্থা ইত্যাদি বিষয়ের উপরও যথেষ্ট গুরুত্ব আরোপ করেছিলেন। প্রধানমন্ত্রী হিসাবে তার কার্যকালে দেশের গুরুত্বপূর্ণ বিদেশ নীতির ক্ষেত্রে অত্যন্ত সময়োচিত এবং বাস্তবধর্মী একটি পথ তিনি অবলম্বন করেন। অল্প কথা বলা, নম্র এবং লাজুক স্বভাবের মানুষটি পার্শ্ববর্তী পাকিস্তান, চীন, আফগানিস্তান, ইসরায়েল এবং আরও অনেক দেশের সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলেন এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ প্রশস্ত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মজবুত এবং সুসম্পর্ক বজায় রেখে 2008 সালের 10ই অক্টোবর ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বে ভারত মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের কাজ সফলভাবে সমাপ্ত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এত উন্নয়ন, এত সংস্কার সত্ত্বেও ভারতবর্ষের তৎকালীন বিরোধী দলগুলি তাকে দেশের দুর্বলতম প্রধানমন্ত্রী আখ্যা দেয়। এমনকি 2008 সালে ভারত মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হবার পর কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন ইউপিএ সরকারকে আস্থা ভোটের মুখোমুখি হতে হয়। বামপন্থী জোটগুলি তাদের সমর্থন তুলে নেয় ইউপিএ জোট সরকারের থেকে, কিন্তু তখনও তার রাজনৈতিক পারদর্শিতার কারণে ইউপিএ সরকার 275-256 ভোটে জয়লাভ করেন। পরবর্তী সময়েও 2009 সালে প্রধানত তারই নেতৃত্বে আরও নতুন বহু জোটসঙ্গীর সমর্থনে ইউপিএ সরকার পুনর্বার 322টি আসন নিয়ে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় ফিরে আসে। এভাবেই যথেষ্ট রাজনৈতিক পারদর্শিতার সাথে সরকার এবং দেশ পরিচালনা করার পরেও যেহেতু ডক্টর মনমোহন সিং লোকসভা নির্বাচনে মাত্র একটিবারই প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন, তাই তার লোকসভা সদস্য পদ নিয়েও তাকে সমালোচিত হতে হয়েছিল। তার কর্মদক্ষতাকে ছোট করার জন্য বলা হয়েছে তিনি ইউপিএ সভানেত্রীর নির্দেশ পালন করেন মাত্র। 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর সারা দেশ জুড়ে যে শিখ বিরোধী দাঙ্গা হয়েছিল তাতে তিনিও আক্রান্ত হয়েছিলেন। তবুও ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দাঙ্গায় হতাহতদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। প্রধানমন্ত্রীত্বের পরবর্তী পর্যায়ে 2014 থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করে গেছেন। শেষের দিকে রাজনীতির চড়া ফ্ল্যাশলাইট থেকে নিজেকে সরিয়ে রেখে এই মানুষটা নিভৃতে জীবনযাপন করেছেন। শুধুমাত্র বিশ্বাস রেখেছিলেন যে ইতিহাস নিশ্চয়ই একদিন তার প্রতি সদয় হবে। 2024-এর 26শে ডিসেম্বরে ডক্টর মনমোহন সিংকে বার্ধক্যজনিত এবং হৃদরোগজনিত কারণে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সের জরুরি বিভাগে ভর্তি করা হলে 92 বছর বয়সে এই কর্মবীর মানুষটির প্রয়াণ ঘটে। তার মৃত্যুতে সারা ভারতবর্ষ জুড়ে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। People say I was a silent prime minister. I think these volumes speak for themselves, and I don't want to boast about my goals or my achievements as the prime minister, but the events that took place are well described in these volumes, particularly the volume which deals with the Prime Minister. My humble background, I don't want the country to take a pity on the basis of my background. माना कि तेरी दीद के काबिल नहीं हूँ मैं, माना कि तेरी दीद के काबिल नहीं हूँ मैं, तू मेरा शौक तो देख, मेरा इंतजार देख।
ভিডিওটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন।